আমাদের রাজ্যে এই বিজেপির শাসনে দিনকে দিন যত দিন গড়াচ্ছে, যত দিন আসছে, সমস্ত ক্ষেত্রেতে সরকারের অপদার্থতা বললে বোধহয় একটু ভুল হবে, কেননা অপদার্থতা মানে হলো চেষ্টা করেও পারছে না। বরঞ্চ বলবো যে শাসক দলের বদান্যতায় আমাদের রাজ্যের জনজীবনের সমস্ত ক্ষেত্র আজকে বিপন্ন। সমস্ত ক্ষেত্র আজকে গোটা মানুষের যে স্বপ্ন, এটা উৎসবই হোক বা অন্য সব কিছু, এটা ধুলোয় মিশে যাওয়ার মতো উপক্রম। এটা অস্বস্তিকর, নবিশ্বাস সর্বত্র। সে কারণে এরকম প্রাক এই উৎসবের মরশুমেই আমাদের পার্টি আগামী ৩রা অক্টোবর আমরা আগরতলা শহরে একটা রাজ্যভিত্তিক প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি, অর্থাৎ একটা বিক্ষোভ। যে ইস্যুগুলোর ভিত্তিতে আমাদের এই বিক্ষোভ বা প্রতিবাদ, সেটা হলো যে আইন শৃঙ্খলার চরম অবনতি। আমাদের রাজ্যের জনসংখ্যার কোনো একটা অংশ এই আইন শৃঙ্খলার অবনতি, তার যে কুপ্রভাব থেকে বা তার আঘাত থেকে সুরক্ষিত না। তারপর হলো এটা আইন শৃঙ্খলার অঙ্গ, যদিও তবুও আমরা এটাকে আলাদাভাবে দেখি। আমাদের মায়েদের, নারীদের মর্যাদা, তাদের যে নিরাপত্তা, নারী নির্যাতন, এটা যেন একেবারে বিদ্রূপ করে যে আমাদের রাজ্যে আমরা আমাদের রাজ্যের মায়েদের, বোনেদের, তাদের সাথে যা খুশি যেরকমভাবে আমরা তাচ্ছিল্য করব, ব্যবহার করব, এতে আমাদের বলার কে? যেন এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। তৃতীয় হল এই যে গেল মাস একটা বন্যা হলো, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই বিপর্যয়ের সময়তে রাজনীতির রং আমরা দেখিনি। আমরা অন্য কোনো ধরনের এই ক্ষেত্রেতে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেতে সেখানে আলাদা সুরে কথা বলিনি, বরঞ্চ আগ বাড়িয়ে শাসক দল, সব দলেরই তা দায়িত্ব ঠিকই আছে, সব নাগরিকের দায়িত্ব ঠিকই আছে, কিন্তু তারপরও শাসক দলের দায়িত্ব যে জায়গাতে সর্বাগ্রে সমস্ত ক্ষেত্রেতে আগ বাড়িয়ে দায়িত্ব গ্রহণ করা দরকার। কিন্তু আমরা বিরোধী হলেও এবং নানাভাবে বিগত ৬৫ বছর ৭ বছর ধরে আক্রান্ত হলেও আমরা এগুলো ঘা করে নিই, মাথায় রাখিনি। যেন এই সময়তে মানুষের পাশে দাঁড়াতে হবে, আর সরকার একটা সার্বজনীন একটা প্রতিষ্ঠান, এটাকে সাহায্য করতে হবে বুদ্ধি পরামর্শ দিয়ে, নৈতিকভাবে সাহস জুগিয়ে, এবং শাসন ক্ষমতায় থেকে শাসক দলের অংশ হিসাবে যে কথাটা তাদের পক্ষে বলা মুশকিল, আমরা জনগণের হয়ে সরকার যাতে এই সময়েতে আরও ভালো ভূমিকা গ্রহণ করতে পারেন, তার জন্য কি সমস্ত প্রস্তাব, দাবি তোলা দরকার, সর্বদলীয় মিটিং থেকে শুরু করে সর্বত্র বিধানসভা অবধি আমরা করেছি। কিন্তু আমরা
দেখছি যে সরকারের ভূমিকা বন্যা ত্রাণে বা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সাথে তাদের ব্যবহার অমানবিক, অত্যন্ত অমানবিক এবং চূড়ান্ত দলবাজি, যে যৎসামান্য যে এই ত্রাণ বিলি হচ্ছে সেই ক্ষেত্রেতেও। চতুর্থত, এটা গত এই 2018-র আগে অবধি, তার আগে মাঝখানে 5টি বছর 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকারের যে লাগাতার 5টি এই সরকার, তার আগে 5টি বছর বাদে এর আগে 10 বছর একটা ঐতিহ্য ছিল ত্রিপুরাজ্যে। শারদোৎসবের আগে শহরে এবং গ্রামে মানুষের হাতে যাতে পয়সা যায়, ওই সময়টা সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকতে পারে, ভালো মন্দ খেতে পারে, সবার গায়ে যাতে একটা মানে সুন্দর কাপড় চড়াতে পারে, ব্যাপক কাজের বন্দোবস্ত হতো। এটা যে গ্রামীণ বাজার, শুধু শহরে না, আমরা দেখেছি যে গ্রামীণ বাজারের মধ্যেও কাপড়ের দোকান, জুতার দোকান, অন্যান্য দোকান লাইন পড়ে যেত, রাতভর সেখানে উৎসব। এমনকি সন্ত্রাসবাদীদের কোথাও কোথাও হুমকি সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে। কিন্তু এখন নাই কাজ, নাই খাদ্যের যোগান, গ্রামগুলো যেন একটা পিতৃহারা মাতৃহারা শোকের ছায়া। কোনো বাড়িতে যেরকম, গ্রামের বাজারগুলোর চেহারা এরকম। তো সেখানে এই কাজ দেওয়ার জন্য রেগাতে, টুয়েপে, তার সাথে ইস্যু হলো যে আমাদের বেকার যুবকরা, যে আপনারাও পত্রপত্রিকাতে নানা সময়েতে তথ্য দেন, অনেক সময় দেখা যায় আমরা রাজনৈতিক দলের কাছে যে তথ্য নেই, আপনাদের কাছে তার চেয়ে বেশি তথ্য আছে, একদম তথ্যনিষ্ঠভাবে। এই সরকার চরম তাদের সাথে ছিনিমিনি খেলছে। একটা ইন্টারভিউ 3 বার হয়, এরপর তার রেজাল্ট বের হয় না, লিখিত পরীক্ষা হয়, বছর গড়ে ফল প্রকাশ হয় না, মেধা তালিকা বের হয় না, ওয়েটিং লিস্ট বের হয় না, ছিটেফোঁটা কিছু চাকরি হয়, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে এইভাবে এদের জীবন নষ্ট হচ্ছে। আর বেকারি যে কোন পর্যায়ে, উচ্চ শিক্ষিত, শিক্ষিত বা যারা কম লেখাপড়া, সেই হিসাবেই সরকারি চাকরি ক্ষেত্রেতেও তারা সবসময়তেই অ্যাপ্লাই করে, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ, এইভাবে। দেখা গেল এবার যে জেআরবিটি চাকরি 2,500-এর মতো চাকরি ছেড়েছে দীর্ঘ তাল বাহানার পর। তার অর্ধেকের বেশি হলো মাস্টার ডিগ্রি হোল্ডার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, এগ্রি এমএসসি, এমএসসি, ডাবল এমএ, নেট স্লেট ক্লিয়ার করা, তাকে পিয়নের চাকরি অফার ধরিয়ে দিয়েছে। মানে কি ধরনের যে কর্মসংস্থানের যে সংকট তৈরি হলে পরে এই ধরনের চিত্র তৈরি হয়। আর যারা কম লেখাপড়া জানা তাদের তো নেই। তার মধ্যে হলো আবার এক দফা এর আগে তো ওই পশ্চিমবাংলার কোনো একটা জেলা থেকে, আসামের কোনো একটা জেলা থেকে, বিহারের কোনো একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে না, এটা বোঝাই যায় অনিয়ম। এরা ত্রিপুরাতে এসে এই গ্রুপ সির চাকরি নিয়ে নিল। এবং তারই একটা ঘটনা দেখছি, এই কদিন আগেও সরকারের তরফ থেকে কোনো এরকম টনক নেই, উদ্যোগ নেই। আমাদের রাজ্যের বেকার যুবকরাই ধরছেন, দিল্লি থেকে আসা, হরিয়ানা থেকে আসা, বিহার থেকে আসা
ছেলে, তারা পিআরটিসি বানিয়ে নকল ত্রিপুরাজ্যের চাকরি পরীক্ষায় বসছেন। অর্থাৎ আগে থেকেই বিগত সময়তে যেরকম চাকরি হয়েছে এরকম অনিয়মে লাইন করে তারা এসছেন, পয়সা করে দিয়ে কোনো নেতা, কোনো এই বড় প্রভাবশালী লোকদের হাত ধরে। ষষ্ঠত হল বিদ্যুতের দাম। এমনিতেই বিদ্যুৎ অপ্রতুল। গত 7.5 বছরে 1 ইউনিট মানে নতুন করে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন তারা করেনি। বলে ওই তো আমরা সোলার লাগিয়েছে। আর সোলার তো আজকে আছে, কালকে নেই। এর বন্টন ব্যবস্থায় কত ধরনের, এর মধ্যে চুপিসারে বিদ্যুতের ইউনিট কস্ট বাড়িয়ে দিল। তারপর এখানে এনেছিল ওই প্রাইভেট কোম্পানি, হাজার হাজার টাকা লুট করে এই প্রাইভেট কোম্পানিকে ছেড়ে দিল। এই 1000 কোটি টাকা শুধু তারা নিয়েছে। যেভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, সন্দেহ উদ্রেক হচ্ছে তার মধ্যে কোনো আবার কি ধরনের মানে কাণ্ড কারখানা আছে। এবং সর্বশেষ হলো দুর্নীতি। দুর্নীতির সাথে বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার, দুর্নীতি, বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার, এই তিনটা এখন সাইনোনিমাস, সমার্থক। বিজেপির অর্থ কি দুর্নীতি, দুর্নীতির অর্থ কি বিজেপি। এই যে ঘটনাগুলি জনজীবনে একটা ব্যাপক সংকট তৈরি করেছে। আমরা তার যে প্রতিবাদে বা বিক্ষোভ জানানোর জন্য আগামী 3রা অক্টোবর আগরতলাতে সকাল 11টায় আমাদের মিছিল শুরু হবে। সারা রাজ্য থেকে লোক আসবে। আমরা এই কর্মসূচি নিয়েছি। এখন যে কটা ইস্যু আছে, আমি জাস্ট কয়েকটা, কেন এটা জনজীবনে এই যে এত নাবিশ্বাস এনেছে, আমি তার কয়েকটা উদাহরণ সহ দিতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমকেও। এই সাম্প্রতিককালেও দৈনিক সংবাদ, স্পন্দন, প্রতিবাদী কলাম, ফরিয়াদ, আরও অনেক পত্রিকাতে নানাভাবে তথ্য তুলে ধরেছেন আইন শৃঙ্খলা অবনতি কি। আমাদের যে রিসার্চ, আমরা যে তথ্য সংগ্রহ করেছি, সেই একই সূত্র যে গত 6 মাসে, আমি গত 1 বছর কথা বলছি না, এ রাজ্যে সেখানে খুন হয়েছে প্রায় 50টার মতো। আপনারা লিখেছেন কেউ 47, কেউ 46, কেউ এরকম। তার মানে হলো যে প্রতি মাসে 7 থেকে 8 জন লোক খুন। হ্যাঁ, এরকম খুন অন্য রাজ্যেও হয়, এতে কিছু পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফ থেকে। এখানে প্রায় প্রতিটি ক্ষেত্রেতেই এই খুনের সাথে অভিযুক্ত কার নাম আসছে? শাসক দলের কেউ। যে মাত্র শাসক দলের কেউ নাম উঠে গেল, পুলিশ আর এক কদম এগোয় না, ধারা পাল্টে যায়। যে খুনের আসামিকে 302 ধারা, অর্থাৎ খুনি হিসাবে সে ধারা তো বুক করা দরকার, সে ধারা প্রযোজ্য হয় না, থানা থেকে বেল পেয়ে যায়। তারপর নারী, শিশু, তার উপরে র্যাপ, গ্যাং র্যাপ, র্যাপ অ্যান্ড মার্ডার এবং শ্লীলতাহানি ইত্যাদি। এই ঘটনা গত 6 মাসে প্রায় 1300টির মতো। তার মানে দিনে, কারণ মহিলাদের উপর এরকম ঘটনা হলে পরে সবটা রিপোর্ট হয় না এখনো আমাদের সমাজ ব্যবস্থা যেরকম, আর রিপোর্ট হলেও যেহেতু অ্যাকশন হয় না, অনেকেই আসে না, কিন্তু তারপরেও আমি বলবো এই সংখ্যাটা কম। দিনে 7 থেকে 8টি ঘটনা হচ্ছে প্রত্যেক দিন।
এবং এই ক্ষেত্রেতেও অপরাধী খুঁজতে বেরোলেই শাসক দলের কোনো না কোনো নেতা, এবং আজকাল মানুষ এত সচেতন, সোশ্যাল মিডিয়াতে পুলিশ খুঁজে না পেলেও তাদের এই দেবতুল্য এই অপরাধীদের ছবি চলে আসে, নেতাদের সাথে মালা দিয়ে নেতাদের পাশে আলো করে তারা বসে আছে, এবং এই ক্ষেত্রেতেও কোথাও তার কোনো হিল্লে শেখানো হয় না, ধরা পড়ে না। অর্থাৎ যে এই ঘটনা, নারীদের উপর আক্রমণ, এই নানা ধরনের এতে মাসে প্রায় গড়ে 215টা, সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রায় 52টা করে ঘটনা হচ্ছে। বলা যেতে পারে এই ত্রিপুরাজ্যটা এটা যেন একটা নারী নির্যাতনের রাজধানী, নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী, ক্যাপিটাল অফ দি অ্যাট্রোসিটিস আপন দ্য উইমেন। এবং এটা এখানেই শেষ না, তার সাথে হলো যারা আপনারা সংবাদ সংগ্রহ করেন, শাসক দলের মনোপুত হলো না, তাদের দুর্নীতি বেরিয়ে আসলো, সাধারণ মানুষকে যারা পেটায়, স্বাভাবিক সাংবাদিক তার কাছে কিছু না, আর পুলিশ যেহেতু তাদের মিত্র, কাজে সেই জায়গাতে সাংবাদিক পেটানো, লুট, নেগোসিয়েশনে অফিসারদের মানে অফিস তছনছ করা, মারধর করা, তালা দেয়া, আজকে এটা ডে অন ডে আউট অ্যান্ড ডে ইন অফিস ত্রিপুরাজ্যে। এবং আরও ঘটনা হলো আইনশৃঙ্খলা অবনতির, যে ত্রিপুরাজ্যে বারবারন্ত খুবই উদ্বেগজনকভাবে মব লিঞ্চিং, সেই এক মব লিঞ্চিং আপনারা দেখেছেন ওই করোনার আগে সাবরুমের কি চক্রবর্তী জানি একজন শিল্পী, হ্যাঁ সুকান্ত চক্রবর্তী, হ্যাঁ প্রথমেই, এর আগে মোহনপুর হয়েছিল, কত হম্বিতম্বি দেখলাম তৎকালীন মুখ্যমন্ত্রী, তাদেরকে একদম ফাঁসি দিয়ে দেবে 7 দিনের মধ্যে, দুনিয়া থেকে গুড়িয়ে দেবে, তাদের নেতারা গিয়ে বলেন তাদের জন্য চাকরি হবে। সে সুকান্ত চক্রবর্তীর বাড়িতে একটা ইয়েও পুছে দিই, 1 মুঠোর চাউলও পুছে দিই, চাকরি তো দূরে থাক, কেউ খোঁজ নেয় না। আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল, মোহনপুরেও সেই যুবতী মেয়েকে যে পুড়িয়ে মারা হলো, একজন আসামি গ্রেপ্তার হয়নি। তো এইভাবে যে আছে মব লিঞ্চিং ঘটনা বলছে, অভিজিৎদের শিক্ষক, যে আমরা সেখানে যাওয়ার পর দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, ভালো কথাই বলেছেন তিনি, অপরাধী কেউ ছাড়া পাবে না, কিন্তু সেখানে অপরাধী তো যারা এই অভিজিৎদের শিক্ষককে যারা বাড়িতে ডেকে নিয়ে মারলো তারা না, তার চেয়ে বড় অভিযোগ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ, যে অপরাধী একজন শিক্ষককে বাড়িতে এনে গণধোলাই দিচ্ছে, আর তারাই পুলিশকে খবর দিয়ে অ্যারেস্ট করছে, আর সে লোকটা লকআপে গিয়ে কাতরাচ্ছে, পুলিশ। আরে গুরুতর অপরাধী, সেই বোম্বে হামলায় যে কাশপ, তাকে ধরার পর কাশপকেও তো হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে, তারপরে বিচার করে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শিক্ষকটা যদি অপরাধী হয়, বিচার করে তার দোষ সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু পুলিশ এটা তো চূড়ান্তভাবে মানবিক এই মানবাধিকার লঙ্ঘন করা। এবং আপনারা জানেন সবাই, এই লকআপের মধ্যেই প্রায় মরে গেল, অর্থাৎ আধামরা করে হাসপাতালে মরে গেল, এর কোনো এই যে আনইউজুয়াল বা আনন্যাচারাল ডেথ মামলা হয়নি। কাজে অ্যাকশন নিতে হলে পরে ওই অপরাধের সাথে উদয়পুর থানার পুলিশ অফিসার, উদয়পুর গোমতী জেলার অধীন, সেই জেলাতেই
চেলাগাঙে আরেকটা ঘটনা হয়েছে। একজন গৌতম দাস, 21 বছরের তরতাজা যুবক, আর একজন সাবালিকা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, পালিয়ে বিয়ে করেছে। আমাদের সমাজে হয়েই থাকে। মেয়ের বাড়ির লোকেরা নতুন বাজার থানাতে গিয়ে কেস করলো। থানা প্রচণ্ড একেবারে সাংঘাতিক রকেট গতিতে সক্রিয় হয়ে গেলেন। সব ক্ষেত্রে এরকম হলে খুব ভালো, কেননা ঘটনাচক্রে ওই মেয়েটা শাসক দলের কোনো নেতার বাড়ির মেয়ে। রাত 2টোর সময়তে গিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুম থেকে ধরে নিয়ে এসে এই ছেলেটাকে সারা রাত পিটিয়ে থানাত নিয়ে আসলো। এরপর দিন কোনো কেস টেস না নিয়ে গৌতম দাসকে ছেড়ে দেওয়া হলো। সেখান থেকে থানার সামনে থেকে কেড়ে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। কোনো গ্রেপ্তার নেই। এই ক্ষেত্রেতেও যারা গৌতম দাসকে হত্যা করেছে তারা তো অপরাধী, তার চেয়ে বড় অপরাধী নতুন বাজার থানার অফিসার। আজকে আইন শৃঙ্খলার এই চরম অবনতি কেন? কারণ পুলিশ তার উপরতলায় বসে আছে। এটা মানে কি বলবো আমি, তাকে কোন শব্দ প্রয়োগ করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে জানি না। দুর্ভাগ্যের, তার নির্লিপ্ততার কারণে আজকে গোটা পুলিশ রাষ্ট্রপতি কালারে সম্মানিত। আজকে এই পুলিশ তার মান মর্যাদা আজকে তোলায় বুলণ্ঠিত, আর তার খেসারতকে পোহাতে হচ্ছে এই ত্রিপুরার নিরীহ নাগরিক। এবং সর্বশেষ আরেকটা ঘটনা বলছি, এরকম অনেকগুলি ঘটনার মধ্যে এরকমই আরেকটা তফসিলি জাতির মেয়ে নাবালিকা, এটা অন্য ধর্মাবলম্বী একটা যুবকের সাথে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা তো অপরাধ, তাকে আনা হলো। এই মেয়েটিকে শুদ্ধিকরণের নামে নিয়ে গেল সাবরুমের এক বিজেপি নেতা, আরএসএস নেতা, বিপ্লব নাম কি, বিপ্লব বৈদ্য নাকি নাম জানি, বিপ্লব সেন। তার বিরুদ্ধে মামলা হলো। মামলা হবার পর সেই বিপ্লব সেনকে নিয়ে বিপ্লব সেনের বাড়িতে গিয়ে এই সরকারের ওমেন কমিশনের চেয়ারপারসন তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খায়। বিপ্লব সেনকে ডেকে নিয়ে থানাতে নিয়ে জামাই আদরে বসিয়ে উসি সাহেব চা মিষ্টি খায়। যথারীতি রিপোর্ট দিয়ে দিল, না কিচ্ছু হয়নি। বিপ্লব সাহেব একেবারে ফুলের মতো পবিত্র। যাই হোক, মাননীয় উচ্চ আদালত একটা অর্ডার করেছে যে না, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুনর্তদন্ত করার জন্য অর্ডার দিয়েছে। তো এই ঘটনাগুলি বলছি আমি, এটা সমুদ্রে ডিল ছোড়ার মতো কয়েকটা জায়গা মাত্র। এই সমস্ত অপরাধের কিংপিন, নেগোসিয়েশনে হোক, নারী নির্যাতনে হোক, সমস্ত ক্ষেত্রেতে কারা? ওই ড্রাগ পাচারটা যেতে সব হলো শাসক দল, আর সে জায়গাতে পুলিশ আর এগুচ্ছে না। এইভাবে পুরো পুলিশ বাহিনীকে এটা নপুংসক, অকর্মণ্য এবং ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার সম্পূর্ণ যে খতমটা জায়গায় নিয়ে গেছে। আমি দ্বিতীয় যেটা বলছি হলো ত্রাণ বন্টন। আপনারা দেখেছেন গত 40 বছর ইতিহাসে ত্রিপুরাজ্যে এরকম বন্যার হয়নি। আমরা বললাম সরকারকে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। সবকটি রাজনৈতিক দল, এমনকি বিজেপির যারা শরিক দল, তারাও বলেন হ্যাঁ ঠিক। আরে এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন না, মানুষকে সেবা করার জন্য। জাতীয় রাজনৈতিক বিপর্যয় হলে পরে, এই জাতীয় বিপর্যয় হলে পরে, ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যেত।
ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বিমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো। সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন। যাই হোক, কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে, এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন। তারা দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকা সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এদিকে কৃষি এবং সচিবকে দিয়ে, অর্থ সচিবকে দিয়ে ঘোষণা করাচ্ছে কৃষকদের গড়ে 1000 টাকা করে দেয়া হবে। আরে যে কৃষকের লক্ষ লক্ষ টাকার জমি সম্পূর্ণ ধসে গেল, লক্ষ লক্ষ টাকার পুকুর লেকের মাছ চলে গেল, রাবার বাগান ধ্বংস হয়ে গেল, 1000 টাকা কি করতে সেখানে? বলছেন 14 কোটি টাকা খরচ হবে। যেন মন্ত্রীবাবুদের তাদের জমানো টাকা বা নানাভাবে যে এখন টাকা বানাচ্ছে সেখান থেকে তাদের দিতে হচ্ছে। কি ধরনের অমানবিকতা, কি ধরনের তাচ্ছিল্য! শুধু তা না, আমাদের সরকারের নিয়মেই যদি এরকম প্রাকৃতিক দুর্যোগে ঘর যায় তাকে ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। এটা দিতে বাধ্য, এটাই নিয়ম, স্ট্যাটুটরি। কিন্তু সেই ক্ষেত্রেতেও দেখা যায় এই যে প্রশাসনে নতুন তিস্তর পঞ্চায়েত আসলো, যখন বন্যা হচ্ছিল তখন নতুন পদাধিকারী আসেনি। এখন নতুন অনেক তাল বাহানার পর, নিজেরাই চুল ছেঁড়াছেড়ি করার পর প্রধান হয়েছে, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হয়েছে, সভাধিপতি হয়েছে, এখন সেখানে দলবাজি। সরকারি ত্রাণ বন্টনে যাদের পাওয়ার কথা এদের কানে দিয়ে এখানেও দলের লোকদের পাইয়ে দেওয়ার, আর একটু নিজেদের না হলেই তাকে বঞ্চিত করো। শুধু তা না, গন্ডাছড়া 12ই জুলাই সে অভিশপ্ত দিনে রাতে 150 শতাধিক পরিবার সর্বশান্ত হয়ে গেল। অনেক চাপ ইত্যাদি করার পর কিছু লোককে টাকা পেল, কিন্তু প্রায় 1/3 লোককে সেখানেও দলবাজি। এদের বাড়িঘর নেই, সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন জবরদস্তি করছে না তোমাদের ক্যাম্প ছাড়তে হবে। কি ধরনের জঘন্য অমানবিক এটা হতে পারে! ঠিক কৈত্রাবাড়ি গত 25শে অগাস্ট একটা মন্দিরের মূর্তি এই জলের জাপটায়, কারণ আমি এখন বলতে পারছি এখন এই জায়গাতে, কারণ আমি সচক্ষে দেখেছি, আপনারাও দেখেছেন অনেকে। মন্দিরটার টিন এমনভাবে একটা পেঁপে গাছ নুয়ে পড়ে আছে, সামনে কোনো দরজা নেই। এই যে কদিনের বৃষ্টি বাদল গেল, এতে এই মূর্তিটা যে আরো ভেঙে যায়নি, এটাই আশ্চর্যের। এর একটা ক্ষতি হলো, হ্যাঁ ঠিক আছে, ধর্মাবলম্বী যারা তাদের কাছে হয়তো বা খারাপ লেগেছে, কিন্তু খারাপ লাগা মানে হলো সেই মূর্তি অন্য কোনো একটা সম্প্রদায়ের লোকরাই ক্ষতি করেছে। কোত্থেকে এই সিদ্ধান্ত আসলো? আর তার অপরাধে বাইরের থেকে সমস্ত সমাজবিরোধীদের জড়ো করে নিয়ে গিয়ে একটা গ্রাম পুরা নিচ্ছিন্ন করে দিল। তারপরে আবার 1 মাসের উপরে কাউকে যেতে দেয় না প্রশাসন। একেবারে প্রশাসন কি কঠোর! কিন্তু যখন বাইরের থেকে সমাজদ্রোহীরা গিয়ে সেখানে পেট্রোলের ড্রাম, রামদা ইত্যাদি নিয়ে আক্রমণ করে, তখন এই প্রশাসন একেবারে মাখনের মতো কোমল। কি ধরনের প্রশাসন এগুলো?
এবং সেখানেও 25শে অগাস্ট ঘটনা হয়েছে, আজকে 27শে সেপ্টেম্বর, 1 মাস 2 দিন হয়ে গেল। সাহায্য কত? 2000, কাউকে কাউকে সর্বাধিক 10,000। যাদের রোজগারের জন্য এই যে পিকআপ ভ্যান বা আরও নানা ধরনের সামগ্রী করেছে, লাখ টাকা সারা জীবনের যে জোরানো টাকা দিয়ে বাড়িঘর বানিয়েছে, শেষ হয়ে গেল, 10,000 টাকা হয়ে যাবে? কি ধরনের অমানবিক কোনো ব্যবস্থা সেখানে পড়ছে না। তারপর আমরা দাবি জানাচ্ছি, সরকার তো দাবি জানায় না, আমাদের যে পার্লামেন্ট আইন করেছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, বা খুব সংক্ষেপে বলে আমরা রেগা আইনে প্রাকৃতিক দুর্যোগ যদি হয় কোনো এলাকাতে, সেখানে 100 দিনের জায়গাতে 150 দিনের কাজ দেওয়া, এটা আইনের মধ্যেই ব্যবস্থা আছে, প্রভিশন আছে। রাজ্যে কতদিন কাজ হচ্ছে? 40 দিন, 42 দিন, 43 দিন। তাও মুষ্টিমেয় কিছু লোক, তারাই কাজ না করে এদের নামে সব টাকা চলে যায়। আমরা বললাম, এখন যদি এই 150-200 দিন যদি কাজ দেওয়া যায়, এই টাকা দিয়েই তো এই যে হাজার হাজার হেক্টর জমি পলি পড়েছে, বালি উঠেছে, সীমানা নিচ্ছিন্ন হয়ে গেছে। একদিকে গ্রামের লোক কাজ পাবে, আরেকদিকে হলো পুকুরের বাঁধ তৈরি হবে, লেকের বাঁধ তৈরি হবে, জমির পলি এই সরানো যাবে, ড্রেন ঠিক করা যাবে। সরকার নির্লিপ্ত, কোনো চিন্তা ভাবনা নেই। অথচ আমরা বিরোধীরা তাদেরকে কনস্ট্রাকটিভলি আমরা এই দিচ্ছি। বিদ্যুৎ, একটা ট্রাই আছে, একটা বলে যে না, ট্রাইয়ের কাছে কোনো ধরনের অভিযোগ পড়েনি। আরে, ট্রাইয়ের বিজ্ঞাপন তো আমাদের চোখেই পড়েনি। ট্রাইয়ের বিজ্ঞাপন তো পড়তে হবে, হয়তো কোনো একটা পত্রিকা তার কোনো একটা ছোট্ট করে দিয়ে দিয়েছে, অন্য পত্রিকা তো ছবি টবি দিয়ে একেবারে মন্ত্রীর চেহারা ইত্যাদি দিয়ে দেয়, এসব বালাই নেই। হঠাৎ ঘোষণা করে দিল ইউনিট কস্ট বেড়ে গেছে। এইভাবেই এই ত্রিপুরা রাজ্যের লোককে ঠকানো। আর করাপশন সম্পর্কে তো বলে লাভ নেই। বিধানসভাতে এক মন্ত্রীকে যখন বলা হলো আপনার বিরুদ্ধে সব আসছে, বলছে আমি তোমারটাও জানি। তারপরে এই মন্ত্রী প্রবর এসে বললেন যে না, 24 ঘন্টার মধ্যে না বললে পরে আমি কেস করব। আমার মনে হয় 24 দিন পার হয়ে গেছে। কাজেই তিনি শুধু নন, আরো অনেক মন্ত্রী রাতারাতি 3 তলা 4 তলা বাড়ি, আগরতলায় বাড়ি, কৈলাসহরে বাড়ি, ধর্মনগরে বাড়ি। কি হচ্ছে? যে কথাটা বলছিলাম যে করাপশন, বিজেপি এটা সমর্থক। তার বিরুদ্ধে এই রাজ্যবাসীকে আমরা আবেদন জানাই, আগামী 3 তারিখ আসুন, রাজপথে নেমে এই অরাজকতা, নৈরাজ্য এবং অর্থনৈতিক সংকট, বিশৃঙ্খলা তৈরি করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে এই সরকারের টনক নড়ানোর জন্য। দাঁড়াও, অন্য আমি পরে ইংরেজি পড়ে, অন্য ইস্যু থাকলে চাই। আসবে আসবে আসবে, এখন তো সব চোখে দেখছি। কারণ এগুলি তো তারা প্রমাণ করে আর করেনি, কাজী স্যার প্রমাণ সব রেডি হচ্ছে। আর অকাট্য প্রমাণ নিয়ে আমরা জনগণের কাছে আসবো, এই নামগুলি বলবো। না, এটা তো আমাদের অবস্থান প্রশ্ন না, আমরা জনগণের মধ্যে আছি। যে 2013-14 সালের পর থেকেই ত্রিপুরা যে এই জঙ্গি প্রায়
হ্যাঁ, ছিল কিছু জঙ্গি এই বাংলাদেশে, কিন্তু তাদের আর ত্রিপুরাজ্যে অপারেশন করার আর কোনো ক্ষমতা ছিল না। ত্রিপুরাজ্যের জনগণ, সরকার এবং সিকিউরিটি ফোর্সের যৌথ অভিযানে এবং আরেক দিক থেকে ত্রিপুরার যে বিকাশের যে এই কি বলে উদ্যোগ, সবটা মিলিয়ে এই সন্ত্রাসবাদ প্রায় দমে গিয়েছিল, কোণঠাসা হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। আর কিছু লোক বুড়ো বাংলাদেশের মধ্যে তাদের আর আসার সুযোগ ছিল না, কিন্তু হঠাৎ করে এই গত প্রায় 8-9 বছর 10 বছর ধরে মানে জঙ্গি ঘটনার কোনো উল্লেখ নেই, হঠাৎ করে 584 জন কোত্থেকে আসলো। এবং শুধু তা নয়, এখন তো আরও সংখ্যা শুনছে 1183, 82 ইত্যাদি ইত্যাদি। সরকার জবাব দেবে। কেউ যদি রাইট টু ইনফরমেশন নিশ্চয়ই কেউ কেউ করবে। এদের পরিচয় কি, কোত্থেকে তারা আসলো, কি অস্ত্র তারা জমা দিল, কি শর্তে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তাদের এই আত্মসমর্পণের চুক্তি তৈরি করল। হ্যাঁ, যারা অস্বাভাবিক জীবনে চলে গেছে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য আমরাও সবসময় বলে থাকি, কিন্তু আজকে এরকম কোনো ঘটনা নেই। তারপরও এই সংখ্যা কোত্থেকে আসলো, সরকারকে তার জবাব দিতে হবে। শান্তি হোক, অশান্তি যাতে না হয় আমরাও চাই, এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা সেখানে নেই। কিন্তু যেভাবে এটা করলো, এতে একটা মারাত্মক সন্দেহ রহস্য তৈরি করেছে, এটা আমাদের। আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের 125তম ধারা নিয়ে তাদের কোনো বক্তব্য আছে কিনা এই চুক্তির ভিতরে? কিছুই নেই, এতে থাকবে মানে কিছুই নেই। এবং এগুলো নিয়ে তাদের কোনো এগুলো ইস্যু ছিল না। এদের ইস্যু তো ছিল স্বাধীন ত্রিপুরা। কাজেই এডিসির এম্পাওয়ারমেন্ট, এডিসি এলাকার উন্নয়ন, ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল জনগণের ভাষা সংস্কৃতির উন্নয়ন, এগুলো তাদের কাছে ইস্যু ছিলই না কখনো। ইস্যু ছিল একমাত্র তৎকালীন সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দাও। পরোক্ষে বা প্রত্যক্ষভাবে তারা এই যারা আজকের শাসক দল তাদেরকে সাহায্য করেছে, আজকে তার পুরস্কার তারা দিচ্ছে। এক দেশ এক নির্বাচন হয়ে যাওয়ার পরে এই প্রথম কেউ কেউ বলতেন তখন যে নির্বাচনের ক্ষেত্রে খরচা অনেক কম হয়ে যাবে কারো কারো দাবি। এই প্রথম হরিয়ানা নির্বাচনে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সেটা সম্পর্কে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, আমরা তার সত্যতাও যাচাই করি। সেটার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করি, হরিয়ানা নির্বাচনে ক্ষমতাসীন দলের একজন বিক্ষুব্ধ প্রার্থী, তিনি 100 কোটি টাকা ত্রিপুরায় এসেছে, এই প্রসঙ্গে সমালোচনার সুরে আসছে ত্রিপুরা রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রথম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই টিকিট বিক্রি অর্থাৎ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে, বিধানসভা নির্বাচনের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে টিকিট বিক্রির টাকা ত্রিপুরা রাজ্যে এই প্রথম আসছে। এতে কি ত্রিপুরা রাজ্যের নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশ অগ্রগতি লাভ করলো বলে আপনি মনে করেন? না, এটা দেখুন, এই যে যেটা বললেন আপনি, নাম বলেননি, বিপ্লব কুমার দেব, আমাদের মহামান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরাজ্যের বর্তমান লোকসভার সাংসদ, তার নামে আসছে। আমিও ভিডিও দেখেছি, কিন্তু আমারও যাচাই করার কোনো সুযোগ হয়নি, ফ্যাক্ট চেক আমিও করিনি, দেখেছি। তো এখন যে প্রশ্নটা আসছে আপনি প্রশ্ন করার পর, কেজরিওয়াল এবং এই যে হেমন্ত সোরেন, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, এখন আবার নতুন হয়েছেন আবার। তাদের বিরুদ্ধেও এইরকমভাবে অভিযোগ তুলেছে, প্রমাণ ইত্যাদি
দিতে পারেনি, করতে পারেনি, এখনো না। সেই অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে জেলে ঢুকানো হয়েছে, হেমন্ত সোরেনকেও জেলে ঢুকানো হয়েছে। তার বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লেগেছে। আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য থাকবে, হ্যাঁ, বিপ্লব কুমার দেব 100 কোটি টাকা পেয়ে গেছে, তার কোথাও ইয়েতে হয়েছে, আমি এ কথা বলবো না, এটা আমার বলার ইয়ে নেই। কিন্তু এটা গুরুতর অভিযোগ। বিপ্লব দেবের বিরুদ্ধে কেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগবে না? এবং এই কথাটা বলার পেছনে একটু যে কি বলে না, এটা প্রাইমা ফেসি একটা সন্দেহ তৈরি হয়। এই যে কদিন আগে যোগী আদিত্যনাথ এসেছিলেন একটা মন্দির উদ্বোধন করার জন্য, সেই কর্মসূচিতে এই বিপ্লব বাবু দিল্লি থেকে এসছেন। আমি শুনেছি, আমি জানি না কতটুকু ঠিক, আমাকে আরেকজন বলেছেন যে শুধু যোগী আদিত্যনাথ চার্টার্ড ফ্লাইটে আসেননি, বিপ্লব কুমার দেবও নাকি ওই প্রোগ্রাম আসার জন্য একটা এরকম চার্টার্ড ফ্লাইটে এসছেন। দিল্লি থেকে তো মানে আসার জন্য, ওই দিন আমিও এসেছি দিল্লি থেকে, এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে ভায়া গুয়াহাটি। যদি ওই প্রোগ্রামে আসতে চান বিপ্লব বাবু ওই ফ্লাইটে আসতে পারতেন, বা আগের দিন আসতে পারতেন। কিন্তু কি, এবং দেখলাম সেই বরকাঠালের প্রোগ্রাম বিপ্লব বাবুকে বক্তৃতাও করতে দেওয়া হয়নি, কিন্তু চার্টার্ড ফ্লাইটে আসলেন। তাইলে এটার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক বোধহয় একটা মনে হচ্ছে। বাবারে বাবা, এত টাকা পাচ্ছে কোত্থেকে? বিজেপি দল নিশ্চয়ই যে তাদের মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছেন, সেই প্রোগ্রামে পাঠানোর জন্য বিজেপি দল তার তহবিল থেকে এরকমভাবে ফ্লাইট ভাড়া করবেন না। তবে আমি ফ্লাইট নিজে দেখিনি, আমাকে অনেকে বলেছেন এরকম, তিনি নাকি এরকম একটা ফ্লাইটে এসছেন। এটা আপনারা ভালো জানবেন যদি ঘটনা ঠিক হয়ে থাকে। আরেকটা বিষয় হলো, গতকালই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাবরুমে একটি কর্মসূচি সংগঠিত করে। হ্যাঁ, আন্তর্জাতিক এরকম ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ার অধিকার আমাদের সকলেরই আছে। গাজা বা লেবাননের বিরুদ্ধে যে আক্রমণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিভিন্ন দেশে অন্যায়ভাবে বোমা ফেলার বিরুদ্ধে আমরাও রাজপথে মিছিল করি, প্রতিবাদ করি, সই সংগ্রহ করি। বাংলাদেশেও সেখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে হয়েছে। তার বিরুদ্ধে অন্য দেশের আক্রান্ত মানুষের প্রতি সংহতি জ্ঞাপন করা, এতে অন্যায় কিছু না, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা এসব করেন, দেশের মানুষও যখন এরকম উচ্চবর্ণীয় বা সংখ্যাগরিষ্ঠদের হাতে নিপীড়িত হন, এই ক্ষেত্রেতে তো সে দল কোনো কথা বলে না। এই যে আসামে যেভাবে সংখ্যালঘুদের উপরে বুলডোজার চালানো হচ্ছে, উত্তরপ্রদেশে, আরো বিভিন্ন জায়গাতে, সেই দলের সাথেই তো তারা এসে সরকারে বসে আছেন। তাহলে এটা এক ধরনের দ্বিচারিতা হলো না? আমি গতকালে তাদের কর্মসূচিকে আমি অন্যায় বলছি না, এটাকে আমি খাটো করছি না, তো ঠিকই আছে। কিন্তু সংখ্যালঘু বা পিছিয়ে পড়া বা অন্যভাবে যারা এরকম প্রান্তিক, তাদের পাশে দাঁড়ানো সবারই নৈতিক মানে দায়িত্ব আছে। সেই ক্ষেত্রেতে এটা দেশের বাইরে যারা এরকম ঘটনা যারা রিয়্যাক্ট করেন,
আমি আবেদন করব দেশের ভেতরেও যারা এই এই ঘটনাগুলি হচ্ছে সেই ক্ষেত্রেতেও তারা রিয়েক্ট করুক, তাহলে বোঝা যাবে তাদের এই কর্মসূচির পেছনে কোনো ধরনের অনৈতিকতা নেই, কোনো ধরনের যে কি বলে কায়েমি স্বার্থ নেই। নাহলে বোঝা যাবে এটা এক ধরনের কায়েমি স্বার্থ, এক ধরনের সংকীর্ণ রাজনীতি। কাজে তার ঊর্ধ্বে ওঠো। তবে বাংলাদেশের ঘটনায় প্রতিক্রিয়াটা এটা আমি বলছি, এই সলিডারিটি ঠিক আছে, এটা অন্যায় কিছু হয়েছে এ কথা আমি বলবো না। স্যার, আজকে থেকে আপনাদের পলিট গ্রুপ মিটিং শুরু হয়েছে, রবিবার আপনাদের সেন্ট্রাল কমিটির মিটিং আছে। ত্রিপুরা থেকে আপনারা কতজন প্রতিনিধিত্ব করছেন? আর না, এটা তো কেন্দ্রীয় কমিটির সভা, কেন্দ্রীয় কমিটির সভাতে কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আমরা সবাই আমরা যাব। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আছে আমরা 6 জন। তার মধ্যে এই 6 জনের মধ্যে একজন পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকার, তিনি ইতিমধ্যেই গতকাল চলে গেছেন। বাকি 5 জন আজকে আমরা যাব। এনিথিং এলস? হ্যাঁ।